আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে তোমাদের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো তোমরা পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারো পেড কোর্স এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে, আর সেখানে কিন্তু ভিডিওগুলোও দেওয়া থাকবে। দেখো, এই কোশ্চেন পেপারের প্রথমে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। পরের দাগে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। তো চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। ক্ষয়ের দাগে ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিসরায়, হাওড়ায় না কলকাতা? তো প্রথম পাটকল স্থাপিত হয় ভারতে কোথায়? রিসরায়, হুগলি জেলার রিসরায়। গয়ের দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন বিদ্যাসাগর, রামমোহন রায় না লর্ড বেন্টিং? তো সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। ঘয়ের দাগে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন বীরেশলিঙ্গম পান্তলু, আতারাম পাণ্ডুরং, বিদ্যাসাগর? উত্তর হবে এখানে বীরেশলিঙ্গম পান্তলু। ঠিক আছে, এরপর হচ্ছে ওমর দাগে ভারতসভা তৈরি হয় 1873 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে। তো ভারতসভা তৈরি হয় 1876 খ্রিস্টাব্দে। টয়ের দাগে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস না ডালহৌসি? তো চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস। এরপর হচ্ছে 6 দাগে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল চালু হয়েছিল রিসরায়, কলকাতা না বোম্বেতে? উত্তর হচ্ছে রিসরায়। এরপর হচ্ছে বর্গীয় দাগ হবে এটা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন না দেবেন্দ্রনাথ ঠাকুর? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। ঝয়ের দাগে হিউমের জীবনী রচনা করেন ডাফরিন ওয়েডারবার্ন রিপন? তো হিউমের জীবনী রচনা করেন কে? ওয়েডারবার্ন। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট না সোমপ্রকাশ পত্রিকা? তো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকায়। এরপর হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 1 × 10 = 10, প্রতিটা প্রশ্নের মান 1 করে। ওকে, 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়ের দাগে মহলবাড়ি ব্যবস্থা কোথায় চালু হয়? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে মহলবাড়ি ব্যবস্থা চালু হয়। ক্ষয়ের দাগে কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়? তো 1851 খ্রিস্টাব্দে প্রথম ভারতে টেলিগ্রাফ চালু হয়। গয়ের দাগে হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন? তো স্যার সৈয়দ আহমেদ খান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন। ঘয়ের দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠিত হয়? তো আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। উমর দাগে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। টয়ের দাগে কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়? পুলেন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়। বর্গীয় জ দাগে উলগুলান কথার বাংলা অর্থ কী? তো উলগুলান কথার বাংলা অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ইঙ্গর দাগে শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? তো শিবাজি উৎসব প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক। 3 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে প্রশ্নের মান এখানে। কয়ের দাগে লাল বাল পাল নামে কারা পরিচিত? এখানে উত্তর লিখবে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এদের 3 জনকে লাল বাল পাল নামে অভিহিত করা হয়। এরপর হচ্ছে দেখো, ক্ষয়ের দাগে সূর্যাস্ত আইন বলতে কী বোঝায়? তো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। গয়ের দাগে অবশিল্পায়ন কাকে বলেন? 1813 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাতে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে, একে বলে অবশিল্পায়ন। ঘয়ের দাগে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল? তো ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ
সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। অঙ্গনদাকে অনুশীলন সমিতি কে কবে গঠন করেন? 1905 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর দাগের প্রশ্ন, 3-4টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3, 4, 12 নম্বর। কয়ের দাগে হচ্ছে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল। তোমার প্রথমে ভূমিকা লিখছে পণ্ডিত রাজনারায়ণ বসুর অনুপ্রেরণা ও সহযোগিতায় নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। দেখো হিন্দু মেলার উদ্দেশ্য কি না, এই সংগঠন প্রতিষ্ঠার পেছনে বিভিন্ন উদ্দেশ্য ছিল। যেমন 1 নম্বর হিন্দুদের ঐতিহ্য প্রচার। হিন্দু মেলা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐতিহ্য ও গৌরবগাথা সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে প্রচার করা। 2 নম্বর পাশ্চাত্য সংস্কৃতির অগ্রগতি রোধ। 19 শতকে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি দ্রুত গতিতে প্রসারিত হতে থাকে। হিন্দু মেলার মাধ্যমে ভারতে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। 3 নম্বর দেশাত্মবোধের প্রসার। ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগিয়ে তোলা হিন্দু মেলার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। এরপর উপসংহার লিখছে হিন্দু মেলার কার্যাবলীর মধ্য দিয়ে এর প্রধান উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়েছিল। ক্ষয়ের থেকে নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয় বা বলা হতো। তো 19বিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়াং বেঙ্গল বা নব্যবেঙ্গ নামে পরিচিত। গয়ের দেখা রায়তওয়াড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য লেখো। তো রায়তওয়াড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য কি? রায়তওয়াড়ি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30 থেকে 40 বছরের দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল, 1 নম্বর হচ্ছে মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। রায়তওয়াড়ি বন্দোবস্তে সরকার ও কৃষকদের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না। 2 নম্বর জমির শ্রেণীবিভাগ। রায়তওয়াড়ি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। 3 নম্বর জমির মালিকানা। এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির মালিকানার অধিকার দেওয়া হয়নি, জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে। 4 নম্বর রাজস্বের হার। রায়তওয়াড়ি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। ঘয়ের দাগে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেনি? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন না করার পিছনে অবশ্য অনেকগুলি কারণ ছিল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সামরিক বাহিনীতে বাঙালি সিপাহী না থাকা। সিপাহী বাহিনীর বেঙ্গল রেজিমেন্টে কোনো বাঙালি সৈন্য ছিল না। বেঙ্গল আর্মির সব সিপাহীরাই এসেছিলেন অযোধ্যা, বিহার ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলি থেকে। এদের সঙ্গে বাংলার ভাষাগত, ভূমিগত বা জাতিগত কোনো সম্পর্ক ছিল না। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ পুনঃপ্রবর্তনের আশঙ্কা। শিক্ষিত বাঙালিদের অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহ সফল হলে পুনরায় ভারতীয় মধ্যযুগ বা মুসলিম রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে। এর ফলে ভারতীয় পুনরায় অন্ধকারাচ্ছন্ন যুগ ফিরে আসবে। মধ্যযুগীয় অরাজকতা, কুসংস্কার সারা দেশকে গ্রাস করবে। 3 নম্বর সংস্কার আন্দোলন স্তব্ধ হওয়ার আতঙ্ক। ওকে, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আশঙ্কা প্রকাশ করে ভারতে সিপাহী বিদ্রোহ সফল হলে ইংরেজ শাসনের অবসান ঘটবে। ফলে ঔপনিবেশিক প্রশাসনের সহায়তায় ভারতে যে প্রগতিশীল শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলন চলছে তার অবসান ঘটবে, যা কখনোই কাঙ্ক্ষিত ছিল না শিক্ষিত শ্রেণীর কাছে। উমরদাকে ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব লেখন। তো ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা প্রদান করে লর্ড রিপনের আইন সচিব স্যার সিপি ইলবার্ট যে আইনের খসড়া তৈরি করেন সেটিকে ইলবার্ট বিল বলা হয়। সেটিকে বলা হয় ইলবার্ট বিল। এর গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে ইংরেজ শাসনের মোহ মুক্তি। ব্রিটিশ শাসনের বৈষম্যমূলক চরিত্র সম্পর্কে ভারতীয়দের ধারণা স্পষ্ট হয়। শিক্ষিত ভারতবাসীর ইংরেজ শাসনের প্রতি মোহ কমতে থাকে। 2 নম্বর হচ্ছে নতুন ধারণার উদ্ভব। ইংরেজ জাতি ভারতবাসীকে যে ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখে তা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন থেকে বোঝা যায়। ভারতবাসীকে তার নিজ অধিকার
নিজেকেই অর্জন করতে হবে, ভারতবাসীর মনে এই উপলব্ধি জন্মালো। 3 নম্বর হচ্ছে পত্র পত্রিকার অগ্রণী ভূমিকা। অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি পত্রিকা এবং ভারতসভা ইউরোপীয়দের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলনে প্ররোচিত করেছিল। ঠিক আছে। 5 নম্বর দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 5 নম্বর করে 5 × 10 নম্বর। কয়ের দাগে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল উল্লেখ করো। তো চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর কোম্পানির সমর্থক গোষ্ঠীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের একটি নতুন অভিজাত সমর্থক গোষ্ঠীর উদ্ভব হবে। 2 নম্বর হচ্ছে নির্ধারিত আয়ের যোগান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে, যার ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। এরপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল, বার্ষিক আয় নিশ্চিতকরণ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার ফলে সরকারের বার্ষিক আয় নিশ্চিত হয়। 2 নম্বর কৃষির উন্নতি। এই বন্দোবস্তের ফলে কৃষিতে উন্নতি ঘটে, ফলে কৃষিযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। 1 নম্বর হচ্ছে পুরনো জমিদারদের উচ্ছেদ। এই ব্যবস্থায় সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পেরে পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারায়। 2 নম্বর হচ্ছে কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। তো এগুলো হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল লিখলাম। ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তো সাঁওতাল বিদ্রোহের কারণ কি? এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন হচ্ছে 1 নম্বর রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের পতিত জমি উদ্ধার করে চাষবাস করে সেই জমিকে উর্বর করে তোলে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর হচ্ছে মহাজনের শোষণ। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতেন। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি, ফসল, বলদ কেড়ে নেওয়া হতো। ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্ট দেবে। এরপর 3 নম্বর হচ্ছে রেলপথ নির্মাণ। সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার করত। এরপর সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। যেমন হচ্ছে 1 নম্বর ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্ন বর্ণের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। 2 নম্বর সাঁওতাল পরগনা গঠন। সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। এরপর সাঁওতালদের নিজস্ব আইন। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকরী হবে। তো এগুলো হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। এরপর কয়েক জায়গায় রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা করো। তো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার বিষয় হিসাবে রামমোহন রায়ের অবদান ছিল অনস্বীকার্য। সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদানগুলি হল: 1 নম্বর সতীদাহ প্রথার অবসান। সতীদাহ প্রথার হাত থেকে সমাজকে নারী জাতিকে মুক্ত করার জন্য তৎকালীন বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সই করা একটি আবেদনপত্র উইলিয়াম বেন্টিংয়ের কাছে পাঠান এবং সরকার 1829 সালের আইন অনুযায়ী সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 2 নম্বর নারী মুক্তি। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নারী মুক্তি আন্দোলন ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সমাজে নারী জাতির অমর্যাদা এবং নানা ধরনের বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করতেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা প্রভৃতি সামাজিক কুপ্রথার তিনি ছিলেন সমালোচক। 3 নম্বর জাতিভেদ প্রথার বিরোধিতা। রামমোহন হিন্দু সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার তীব্র বিরোধিতা করেন। 4 নম্বর হচ্ছে অন্যান্য সামাজিক প্রথা। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ
কন্যাপণ, কৌলীন্য প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথাগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংবাদপত্র ও বিভিন্ন পত্রিকার মধ্যে তিনি প্রচার চালিয়ে যান। ঘরের দেখা হচ্ছে দেখো, রেলপথ নির্মাণ কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়ে উঠেছিল। তো রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা। এই প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর জন্য সমস্ত সরঞ্জাম, লোহা এমনকি কয়লাও ব্রিটেন থেকে আনা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের সরিয়ে রাখা হয়েছিল। এজন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ায় পরিবেশ দূষিত হয়। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদায় আঘাত করে এই রেলপথ নির্মাণ। ফলে রেলপথ নির্মাণ ঔপনিবেশিক শাসনের প্রতি একটি অসন্তোষের কারণ হয়ে ওঠে। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো কিন্তু তার পাশে দেওয়া থাকবে। আর যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।